এই ছাত্র তিনজন যে ঢুকেছিল ওখানে, এটা যদি না ঢুকে বাইরে থাকতো, প্রেশার গ্রুপ হিসাবে সরকারের পক্ষে কাজটা খুব ভালো হতো। যে এদের ভিতরে এজেন্ডাটা কী ছিল, ইউনূস সাহেবের এজেন্ডা কী ছিল, ছাত্র এজেন্ডা কী ছিল, এর সমন্বয় ছিল কিনা। যে বাংলাদেশের ইকোনমিকে সিঙ্গেল হ্যান্ডেডলি কেউ যদি ধ্বংস করে দেয়, তার ভেতরে সবচেয়ে বড় অবদান ছিল দরবেশ বাবার। আগের দরবেশ বাবা যেভাবে ওই দলটাকে ধ্বংস করছে, এই এনসিপির প্রারম্ভিক যাত্রাতেই বোধহয় কোনো ছোট দরবেশের আবির্ভাব ঘটে গেছে। আমাদের নতুন একটা রাজনৈতিক দল আপনারা দেখেছেন, শিক্ষার্থীদের যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল, এনসিপি। তো বেশ বিভিন্ন সময় বিভিন্ন কারণে তারা আলোচনায় এবং সমালোচনায় থাকে। এখন অন্যতম হলো যে একজন তাদের নেতা সালাউদ্দিন তানভীর, তাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে অভিযোগ যে টাকার বিনিময়ে ডিসি নিয়োগ বা আরও বিভিন্ন জায়গায় তদবির বাণিজ্য করার। তো আপনার অবশ্যই মনে আছে, এর আগে যখন এই ডিসি নিয়োগের প্রসঙ্গ আসছিল, তদবিরের প্রসঙ্গ, তখন কিন্তু সরকার একটা কমিটি করেছিল 10 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেবে। সরকার কতদিন চলে গেল সেটার কোনো খবর নাই, কিন্তু এনসিপি থেকে তাদের এই অভিযোগের ভিত্তিতে একজনকে বহিষ্কার করেছে। এই বিষয়টাকে, যদিও আরও অন্য অভিযোগ আছে, কিন্তু এই পার্টিকুলারলি এইটাকে আপনি কিভাবে দেখেন? তার আগে একটা কথা বলে নিই, আমি এক জায়গায় আলাপ শুনছিলাম এরকম যে একজন ডিসি বদল করার জন্য বা ডিসি পোস্টিং দেওয়ার জন্য 10 কোটি 20 কোটি এইরকম সংখ্যা শোনা যায়, মানে যেটা একটা অবিশ্বাস্য রকমের সংখ্যা। তা আমি বললাম যে এটা কী করে সম্ভব। মনে করেন যিনি ডিসি হতে চান তিনিও ইনভলভ হন, কথার কথা, এগুলো তো আমাদেরকে ডকুমেন্ট দেখাইতে পারবো না, বাট যেটা বাতাসের কথা হয় সেটা। তো তাকে প্রশ্ন করলো 20 কোটি টাকা তুমি কিভাবে দিবা যে এই পোস্টিংটার জন্যে? সে বলতেছে যে টাকাটা তো আমি দিব না, তো কে দিবে? কই যে এলাকা, যে ডিস্ট্রিক্টের ডিসি আমি হব, সেখানকার কিছু লোক আছে, দোজ হু আর ইন্টারেস্টেড আমাকে পাওয়ার জন্য, তারা এই টাকা রেডি করে দেবে। অর্থাৎ ডিসির কোনো ইনভেস্টমেন্ট নাই, এটা এই ধরনের কথা আছে। তো এখন যেটা আপনি বললেন যে তদবির বাণিজ্যের ভিতরে এটা পড়ে, সেটা যদি এটা দৃষ্টান্তমূলক যদি করে থাকে এটা ভালো কথা, কিন্তু ওই যে আপনি বললেন যে 10 দিনের মধ্যে রিপোর্ট দিবে, অদ্যাবধি আসে নাই, সরকার করে নাই, কিন্তু এনসিপি অন্তত তাদের একটা অভিযোগের অ্যাড্রেস তো করেছে। না সেটা করেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি এই যে এনসিপির কথা আজকে আপনি বলতেছেন, এখন পর্যন্ত তাদের দলটা কিন্তু রেজিস্ট্রি হয় নাই, বাট তারা কিন্তু একটা অবস্থান এখানে পেয়েছে, এবং সেই অবস্থান থেকে একটা জিনিস বোঝা যায় যে তাদের যে দৌড়ঝাঁপ, যেটা দিয়ে আমরা সমালোচনা করি বা বাজারে প্রচলিত আছে, তাতে বোঝা যায় যে তারা টু সাম এক্সটেন্ট তারা যে ইনফ্লুয়েন্সিয়াল বা সরকারের ব্লেসিংস, কারণ এখনও ছাত্রদের ভিতরে 2জন ছাত্র ভিতরে আছে, একটা ইনফ্লুয়েন্স তাদের উপরে আছে। সুতরাং আমার কাছে মনে হয় যে এই সমস্ত কর্মকাণ্ডগুলোর ভিতরে তারা ইনভলভ আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু এটা যেভাবে চলতেছে তাতে আমার কাছে মনে হয় না যে একজনের সাসপেন্ড করলেই যেটা বন্ধ হয়ে যাবে, এটা আমার কাছে মনে হয় খুব বেশি গ্রহণযোগ্য না। এবং এরকম হয়তো আরও আছে, আপনি একটা দৃষ্টান্ত তৈরি করতে চাচ্ছেন। ইতিমধ্যে আমরা অনেক কমপ্লেন পেয়েছি বা পত্রিকাও আসছে তাদের সম্পর্কে কমপ্লেন, কোনোটাই আমি ভেরিফাই করতে পারি নাই, কিন্তু আসছে যখন, এখন আমি বলতে পারি যে হ্যাঁ রাজনৈতিক দলগুলো এভাবেই চলে। কিন্তু আপনি যদি ন্যায় বিচারের প্রশ্ন আসেন বা নীতির প্রশ্নে আসেন কিংবা পুরনো বন্দোবস্তকে সরে দেওয়ার প্রশ্নগুলো যদি আনেন, তখন এটা আবার তাদের সাথে যায় না, তখন এটা তাদের সাথে কোনোভাবেই যায় না। সুতরাং আমি মনে করি তাদেরকে যদি তারা গুছাইতে হয়, তারা যেভাবে জুলাই আন্দোলনের পরে যে অবস্থাটা তারা ছিল সেখান থেকে কেন যারা অনেক দূরে সরে গেছে। এবং সবচেয়ে ভালো হইতো একটা জিনিস, আমি ব্যক্তিগতভাবে আজকে বলতেছি, কারণ প্রথম দিকে আমি বলি নাই তাদের ব্যাপারে কিছু নেগেটিভ কিছু বলি নাই, কিন্তু আমার আজকে মনে হয় এই ছাত্র 3 জন ঢুকেছিল ওখানে, এটা যদি না ঢুকে বাইরে থাকতো, প্রেশার গ্রুপ হিসাবে সরকারের পক্ষে কাজটা খুব ভালো হতো। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। কারণ আজকে আমার কাছে যেটা মনে হয়, আপনাকে যখন বসাইলাম ক্ষমতায়, ইউনূস সাহেব বসলেন, উনি বললেন ছাত্র আমার নিয়োগকর্তা, ফাইন, কোনো অসুবিধা নেই, উনি বললেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যখন আপনি ক্ষমতায় বসে যাবেন, তখন কিন্তু ছাত্র আপনাকে কী এজেন্ডা নিয়ে বসাইলো আমরা কিন্তু জানি না, ছাত্রদের সাথে কোন এজেন্ডা নিয়ে কথা হচ্ছে তাও আমরা জানি না। কিন্তু যখন আপনি ক্ষমতায় বসবেন, তখন কিন্তু আপনি শুধু ওই এজেন্ডার মধ্যে থাকতে পারবেন না, আপনার ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল এজেন্ডা আসবে। সেটা ফেস করতে গিয়ে যদি আপনাকে সার্ভাইভ করতে হয়, আপনি যে দাবা খেলায় কি হয়, সোলজার মারা যায়। তো আপনি মনে করেন আজকে ইউনূস সাহেব ক্ষমতায় বসছে, উনি কিন্তু
ওনার এখন কিন্তু অনেক এজেন্ডা আসবে তার সামনে, সেগুলো তাকে সব ফেস করতে হবে। সেই এজেন্ডা ফেস করতে গিয়ে যদি রাজ্জাকিকে মাইনাস করতে হয়, রাজ্জাকি এটা খেয়াল করতে পারবে না, সেটা বেখেয়াল হতে পারে। সুতরাং আমার কাছে মনে হয় এজেন্ডার গরমিল একটা বিরাট ফ্যাক্টর হয়েছে, যে এদের ভিতরে এজেন্ডাটা কী ছিল, ইউনূস সাহেবের এজেন্ডা কী ছিল, ছাত্র এজেন্ডা কী ছিল, এর সমন্বয় ছিল কিনা। জি, অনেক ধন্যবাদ শাহেদ আব্দুল্লাহ। এই যে এনসিপি, এ তো আপনার বন্ধুদের দল। এখন এই সালাউদ্দিন তানভীর, যার বিরুদ্ধে অভিযোগ, তার চেহারা ছবি দেখলে কিন্তু আমাদের সামাজিক বাস্তবতায় যেটা এটা থাকে না, যে এটা চেহারার সাথেও কিন্তু যায় কিনা কাজটা, যেটা অভিযোগ আছে। তো যাক, আপনি যেহেতু তাদেরকে কাছ থেকে দেখেছেন এবং তাদের যে এই যে উদ্যোগ এবং তাদের অভিযোগ, এটা নিয়ে আপনার মধ্যে অবশ্যই একটু চিন্তাভাবনা হয়েছে যে আপনার বন্ধুরা ভালো করুক, সেটা তো আপনি চান। অবশ্যই এনসিপি ভালো করুক, এই ব্যাপারটা আমি অনেক আগের থেকেই বলে আসছি যে এনসিপির বাংলাদেশের স্বার্থেই ভালো করাটা উচিত। দেখেন, অন্য অনেকগুলো দল আছে, তাদের একটা আলাদা আইডিওলজি আছে, সেই অনুযায়ী তারা কাজ করবে। পিওরলি গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যারা গণ অভ্যুত্থানের সোল কন্টেন্ডার, মানে নিজেরাই বলছে গণ অভ্যুত্থানের স্পিরিটই হলো তাদের এই দল গঠনের একেবারে প্রারম্ভিক ভিত্তিটা তৈরি করে দিয়েছে, সেটা কিন্তু এনসিপি। এনসিপিটা তৈরি হলে যেটা হতো, অনেকগুলো বাংলাদেশের সংকট আমার মনে হয় যে দূর হয়ে যেত এই দলটা যদি ঠিকমতো দাঁড়াতো। এবং এই দলটা দাঁড়ানোর যে প্রারম্ভিক যাত্রাটা, সেটা যেভাবে হওয়ার কথা ছিল, বেশ খানিকটা হোঁচট খেয়ে গেছে। হোঁচট খেয়ে যে গেছে এর কারণ হলো, যখন পহেলা বৈশাখের দিন এনসিপি একটা প্রোগ্রাম করলো, তার সামনে অডিয়েন্স কতজন আছে এটা যখন দেখা গেল যে সাংবাদিকরা যারা কাভার করছে অলমোস্ট তারাই শুধু আছে, আর তাদের দর্শক এক সারি বা দুই সারির বেশি নাই। এই ব্যাপারটা কিন্তু প্রচণ্ড হতাশাজনক। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যারা এনসিপির মানে নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, এই ব্যাপারটা তাদেরও ভাবিয়ে তুলেছে। এটাই হওয়া উচিত, কারণ এই দলটা যে চমৎকারভাবে যাত্রাটা শুরু করেছিল, মাঝে মাঝে দেখবেন বিভিন্ন বিতর্কতে তারা খাবি খাচ্ছে, এই জিনিসটা খাওয়াটা উচিত ছিল না। তারপরেও আমি একটা ব্যাপারে আশাবাদী। দেখেন, একটা নতুন দল ট্রায়াল অ্যান্ড এররের ভেতর দিয়েই তো যাবে, ভুল করবে, ভুল থেকে তারা যদি শিখতে পারে তাহলে দেখা যাবে যে জার্নিটা আবার স্মুথ হয়ে যাবে। তবে সেইটা করার জন্য কিছু কিছু জায়গায় খুবই সলিড ডিসিশন নেওয়াটা অত্যন্ত জরুরি। আমার কাছে যেটা মনে হয়, নতুন এই দলের অন্যদের হিসাব কিতাব যদি একটু দূরেও রাখি, একটা ব্যাপারে তাদের খুবই ক্লিয়ার থাকা উচিত, ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের ব্যাপারে। ফাইন্যান্সিয়াল গ্রাউন্ডটা যদি ক্লিয়ার থাকে, দেশের মানুষের যে ভালোবাসাটা তাদের প্রতি আছে সেটা সবসময় থাকবে। আপনি একটু আলোচনা তুলছিলেন, অলরেডি একজনকে, ওই যে তানভীর যিনি আছেন এনসিপির নেতা, তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে এবং তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আমি সবসময় মজা করে না একটা কথা আসলে বলেই ফেলি, ব্যাপারটা হলো বাংলাদেশের এর আগের টার্মে, মানে ওই স্বৈরাচারী শেখ হাসিনার আমলে আমরা একজনকে দরবেশ বাবা বলে চিনতাম, যে বাংলাদেশের ইকোনমিকে সিঙ্গেল হ্যান্ডেডলি কেউ যদি ধ্বংস করে দেয়, তার ভেতরে সবচেয়ে বড় অবদান ছিল দরবেশ বাবার। এই সফেদ দাড়ি, একেবারে মানে রমজান মাসে লাস্টের 10 দিনে মক্কায় গিয়ে নিজেই ফেসবুকে স্ট্যাটাস দিত যে কাবা শরীফের ইমাম যে জায়গায় নামাজ পড়ে ঠিক তার পাশে দাঁড়িয়ে আমি নামাজ পড়ছি। সো এত সুন্দর সফেদ মনের একজন দরবেশ বাবা ছিল এবং বাংলাদেশের অর্থনীতিকে একেবারে ধ্বংস করে ফেলে গেছে। তো এনসিপি যাদের প্রতি মানুষের এত আস্থা, আমার কাছে মনে হয় ওইটা যদি আমরা বড় দরবেশ ধরি, মনে হয় এনসিপিতে একটা ছোট দরবেশের আবির্ভাব ঘটে গেছে। যে তানভীরকে কথা বলছেন, সেই তানভীরকে দেখলে মনে হয় না যে অত সুন্দর সফেদ মনের একজন মানুষ, বড় বড় দাঁড়িয়ে আছে, ঠিক উনাকে দেখলে আমার ওই সালমান এফ রহমানের কথা মনে হয়। এই জন্যই আমি বলি যে আগের দরবেশ বাবা যেভাবে ওই দলটাকে ধ্বংস করছে, এই এনসিপির প্রারম্ভিক যাত্রাতেই বোধহয় কোনো ছোট দরবেশের আবির্ভাব ঘটে গেছে এবং তার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ, সেটা অত্যন্ত মারাত্মক কয়েকটা অভিযোগ আছে। এই ব্যাপারগুলো এনসিপিও তদন্ত করবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং এই তদন্তগুলো যদি ঠিকমতো না করে, তাহলে মানুষের কাছে তাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের জায়গাটা বিশাল বড় ঘাটতি হয়ে যাবে। শুধু এইটাই না, কেন এই সরকারের দুইজন উপদেষ্টা যারা ছিল ছাত্রদের পক্ষ থেকে, দুইজন উপদেষ্টার এপিএস হয়েছিল, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে না? এই যে সরিয়ে দেওয়া হলো, কোন কারণে সরিয়ে দেওয়া হলো, এর কি কোনো ব্যাখ্যা আছে? যেমন আমরা অতীতেও দেখেছি, ওই যে শেখ হাসিনার যারা পিয়ন ছিল, সেই পিয়নও 400 কোটি টাকা লুট করে নিয়ে চলে যেত, কিন্তু শেখ হাসিনা ছিল পবিত্র তাদের কথায়, সে কিছুই জানে না, তার পিয়ন চোর, কেউ এমন চোর 400 কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে। সো দুইজন উপদেষ্টার এপিএসকে যখন সরিয়ে দেওয়া হলো, নিশ্চয়ই কোনো না কোনো বিতর্কের জায়গাটা ছিল বা বড় কোনো গরমিল হয়েছে। সেই ব্যাপারটা কি, এটা কি খোলাসা করা হয়েছে? এই ব্যাপারগুলো খোলাসা করা উচিত ছিল। এবং এই জায়গাগুলো যদি ক্লিয়ার না করা হয়, মানুষের অগাধ আস্থা, যেমন সবসময় এটা মনে রাখা দরকার, অগাধ আস্থা যখনই থাকবে, এইটা আবার একটু নড়চড় হলে অন্যদের প্রতি যেমন বদনামটা
মানে যে আপনি ধরেই নিচ্ছেন যে তার ভেতরে একটু সমস্যা আছে, তার বদনাম কিন্তু কম হয়। কিন্তু যার পর আপনার অনেক বেশি প্রত্যাশা থাকে, সে যদি এই ধরনের কাজ করে, দেখা যায় অন্যদের চেয়েও এদের ইমেজটা আরো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, এবং সেটার কিন্তু একেবারে শুরুতেই খুব বাজে রকম একটা লেজে গবরে অবস্থা হয়ে গেছে। তবে আমি আশা করব এই ভুলটা কাটিয়ে ওঠার তারা চেষ্টা করবে, এবং এখনো কাটিয়ে ওঠা সম্ভব বলেই আমি মনে করি।